সবাইকে ভাষার মাসের শুভেচ্ছা। আমরা আজকে আলোচনা করছি দ্বিতীয় খণ্ডর চেকলিস্ট 44 যৌনিপদ পরীক্ষা বা পিভি পরীক্ষা, যেটা আমরা বলি। পিভি মানে কি? পার ভ্যাজাইনাল এক্সামিনেশন। যৌনিপদ পরীক্ষার প্রস্তুতি নিশ্চিত করুন। পরীক্ষার স্থান, ঘর, গোপনীয়তা, পর্যাপ্ত আলো, বিছানা, কভার সহ বালিশ, সাবান এবং পানি, এই বিষয়গুলো থাকতে হবে। তুলা, জীবাণুমুক্ত গ্লাভস, স্পেকুলাম, টর্চ লাইট, ক্লোরিন দ্রবণ বা সলিউশন, এই জিনিসগুলো যে আছে এইটা তোমাকে নিশ্চিত হইতে হবে। পদ্ধতিটা তারপরে যৌনিপদ পরীক্ষার আগে গ্রহীতাকে এ সম্পর্কে বুঝিয়ে বলবো। তুমি কি করতে চাচ্ছ, তুমি কি পরীক্ষা করবে, এই সম্পর্কে যিনি সেবা প্রার্থী তাকে বুঝিয়ে বলতে হবে যে আমি আপনার এই পরীক্ষাটা করতে চাই। গ্রহীতাকে প্রস্রাব করে আসতে বলুন। গ্রহীতাকে চিৎ করে শুয়ে পা ভাঁজ করতে সাহায্য করুন। সাবান ও পানি দিয়ে হাত ধুয়ে নিন। জীবাণুমুক্ত গ্লাভস পরুন। আঙুলে 1% স্যাভলন ক্রিম নিন। বাম হাতের তর্জনী এবং বুড়া মানে বৃদ্ধাঙ্গুলি দিয়ে লেবিয়া মাইনরাটা টেনে ধরতে হবে, ফাঁক করে নিতে হবে। ডান হাতের তর্জনী ও মধ্যমা যৌনিপথে প্রবেশ করান। তর্জনী আঙুল কোনটা? মধ্যমা। কি লিখছে? প্রসব ব্যথার রোগীদের ক্ষেত্রে যৌনিপথ পরীক্ষা। স্রাব, জরায়ুর মুখ খোলা কিনা, ইনফেক্টমেন্ট বা জরায়ুর মুখে ব্লিন হয়ে যাওয়া অ্যাটসেট্রা। গর্ভঝিল্লি হলে বা ব্যাগ অফ মেমব্রেন, গর্ভঝিল্লি ছিঁড়ে গেলে লাইকারের রংটা কেমন, গর্ভস্থ ভ্রূণের মাথার অবস্থান, ক্যাপুট। গর্ভবতী ছাড়া অন্য মহিলাদের ক্ষেত্রে যৌনিপথের প্রথমে যৌনিপথ অনুভব করুন, শুকনো না ভেজা। জরায়ুর মুখ অনুভব করুন, সেটা নরম না শক্ত। দুই হাতে জরায়ু পরীক্ষা করুন। জরায়ুর অবস্থান সামনের দিকে অথবা পেছনের দিকে হেলানো, সেটা অবস্থান নির্ণয় করতে হবে। জরায়ুর আয়তন, জরায়ুর আকৃতি, সেটা লম্বা, চ্যাপ্টা, ডিম্বাকার বা গোল, সেটা দেখে নিতে হবে। আঙুলের ভেতর দিয়ে প্রথমে ফর্নিক্স, তারপরে জরায়ুর মুখ নাড়ান এবং রোগীর মুখের অভিব্যক্তি লক্ষ্য করুন। যদি পিভি করার সময় সার্ভিক্সের মুখটা হাতের সঙ্গে বাঁধে, তাহলে তো রোগী তখন ব্যথা হবে, তখন রোগী একটু করে উঠবে, তাই না? এক্সপ্রেশনটা দেখতে বলছে। হাত বের করে আনার পর আঙুলে কোনো দুর্গন্ধযুক্ত স্রাব বা রক্তস্রাব আছে কিনা তা লক্ষ্য করুন। স্পেকুলাম পরীক্ষা। স্পেকুলাম আড়াআড়িভাবে ঢুকিয়ে কিছুটা ভিতরে গেলে সোজা করুন। জরায়ুর মুখ দেখুন, রক্তস্রাব, পলিপ, সিস্ট অ্যাটসেট্রা আছে কিনা, এর আকৃতিটা লক্ষ্য করুন। স্পেকুলাম দিয়ে ডাইলেট করে ভেতরটা পরীক্ষা করার কথা বলছে। তারপর স্পেকুলাম বের করে আনুন। স্পেকুলাম ক্লোরিন দ্রবণে ডুবিয়ে জীবাণুমুক্ত করুন। গ্লাভস খুলে ক্লোরিন দ্রবণে ডুবিয়ে জীবাণুমুক্ত করুন। হাত ধুয়ে ফেলুন। তার মানে এখানে কি বললো? একটা হচ্ছে আমরা স্পেকুলামের সাহায্যে স্পেকুলামটা লাগায় ভেতরটা দেখতে পারি, এক। দ্বিতীয়ত হচ্ছে তর্জনী মধ্যমা আঙুলটা দিয়ে আমরা পিভি করে দেখতে পারি যে ভেতরটা কোনো ধরনের ওই রকম কোনো সমস্যা আছে কিনা, সাধারণ রোগীদের ক্ষেত্রে। এবং যদি গর্ভবতী মহিলা হয় সেক্ষেত্রে আমরা পিভি করার সময় আঙুল দিয়ে তার অবস্থানটা নির্ণয় করতে পারবো, বাচ্চার মাথার অবস্থান বা আদার্স কোনো অবস্থান আমি পাচ্ছি কি না, এটা বলছে। এবার দেখেন চেকলিস্ট 45 প্রসবের প্রথম ধাপের ব্যবস্থাপনা। প্রসবের কয়টি ধাপ আছে? 3টি, তাই না? প্রথম ধাপের ব্যবস্থাপনা কি কি করবেন? মায়ের সাথে সান্ত্বনামূলক কথা বলে তাকে আশ্বস্ত করুন। খেপাখেপি করা যাবে না, রোগী আসলে সুন্দর ব্যবহার করতে হবে, তাই না? বর্তমান গর্ভাবস্থার সংক্ষিপ্ত ইতিহাস নিন। কোনো অসুখ আছে কিনা, ডায়াবেটিস আছে কিনা, ব্লাড প্রেশার আছে কিনা, অন্য কোনো কমপ্লিকেশনস আছে কিনা, এই বিষয়গুলো আমাদেরকে নিশ্চিত হইতে হবে। পূর্বের প্রসবের সম্পর্কে সংক্ষিপ্ত ইতিহাস নিন। আগে যেই প্রসবটা ওনার হয়েছিল, আগের যদি বেবি থাকে তাহলে সেটারও একটা ইতিহাস নিতে হবে, যে বাচ্চাটা কোথায় ডেলিভারি হয়েছিল, কিভাবে ডেলিভারি হয়েছিল, যখন বাচ্চা পেটে ছিল তখন ব্লাড প্রেশার কেমন ছিল, বা আদার্স কোনো কমপ্লিকেশনস ছিল কিনা, এক্লামশিয়া, প্রি এক্লামশিয়ার কোনো ইতিহাস ছিল কিনা, অ্যাটসেট্রা অ্যাটসেট্রা অ্যাটসেট্রা।
পরীক্ষার জন্য টেস্ট টিউব প্রস্রাব সংরক্ষণ করুন। টেস্ট টিউব প্রস্রাব সংরক্ষণ করতে বলছে। শারীরিক পরীক্ষা, সাধারণ পরীক্ষার মধ্যে রক্ত স্বল্পতা, জন্ডিস, ইডিমা, নারীর গতি, রক্তচাপ, তাপমাত্রা, এই জিনিসগুলো সাধারণ যেটা জেনারেল ফাইন্ডিংস আছে এটা আমাদেরকে দেখতে হবে। পেট পরীক্ষার ক্ষেত্রে পেটের আকারটা কেমন, কোনো অপারেশনের দাগ আছে কিনা দেখুন। জরায়ুর উচ্চতা আমরা মেপে দেখব ফিতা দিয়ে, যে বাচ্চার বয়স অনুযায়ী জরায়ুর উচ্চতা ঠিক আছে কিনা। যদি বাচ্চা 6 মাসের বেবির উচ্চতা কেমন থাকবে, এটাকে তো পড়িয়েছে এগুলো, যে কেমন আছে সেই উচ্চতার সঙ্গে মিল খাচ্ছে কিনা। যদি বড় না হয় তাহলে বুঝতে হবে বাচ্চা ভেতরে ঠিক মতো বাড়েনি। প্রশ্ন হচ্ছে স্যার আমি তো আলট্রাসোনোগ্রাফি করলেই দেখতে পাই, তাই না? এখন আপনি যেখানে বসে প্র্যাকটিস করবেন সেখানে তো আলট্রাসোনোগ্রাফি মেশিন অ্যাভেলেবল নাও থাকতে পারে, তাহলে সেটা তো আপনাকে ম্যানুয়ালি দেখেই বুঝতে হবে, তাই না? সেটা বলছে। শিশুর অবস্থান পরীক্ষা করুন, বাম ডান ল্যাটারাল গ্রিপ, বাচ্চাটা কিভাবে আছে, হাত দিলেই তো বোঝা যাবে যে বাচ্চার মাথা কোন দিকে, বাচ্চার নিতম্ব কোন দিকে। উপস্থাপিত অঙ্গ, বাচ্চার মাথাটা কোন দিকে আছে, হাত না পা কি আছে, এমন সার্ভিক্সের মুখের দিকে, প্রেজেন্টেশনটা দেখতে হবে। জরায়ুর সংকোচনের ধরন দেখুন, কতটা শক্তিশালী, কতক্ষণ স্থায়ী এবং 10 মিনিটে কতবার ব্যথা আসে। জরায়ুর সংকোচন, ব্যথা তো শুরু হবে 10 মিনিটে, ব্যথা এসে আবার চলে যাবে, এসে আবার চলে যাবে, 10 মিনিটের মধ্যে কতবার ব্যথা আসছে যাচ্ছে সেটা দেখতে হবে। গর্ভস্থ শিশুর নড়াচড়া কেমন, শিশুর হৃদস্পন্দন গণনা করুন, বাচ্চার হার্টবিটটা কমে যাচ্ছে কিনা। যদি বাচ্চার হার্টবিট কমে যায় তাহলে তো আর আমি এখানে রাখতে পারবো না, অক্সিজেন দিতে হবে হার্টবিট বাড়ানোর জন্য। বা হার্টবিট যদি কমে যায়, দিস ইজ ইন্ডিকেশন অফ সি সেকশন, সিজারিয়ান সেকশন, তাহলে আমাদের সেখানে বাচ্চাকে সিজারিয়ান ডেলিভারির জন্য বলে দিতে হবে, যদি হার্টবিট কমে যেতে থাকে বাচ্চা, তাই না? বাচ্চার নড়াচড়া যদি কমে যেতে থাকে। পারভেজনাল এক্সামিনেশন, রক্তস্রাব, জরায়ুর মুখ খোলা কিনা, ইনফেসমেন্ট আছে কিনা, গর্ভঝিল্লির থলির কি অবস্থা, গর্ভঝিল্লি ছিঁড়ে গেলে লাইকার কি রং, গর্ভস্থ ভ্রূণের অবস্থান কি, ভালভায় স্রাব বা রক্ত আছে কিনা দেখুন। ল্যাবরেটরি পরীক্ষার মধ্যে প্রসবে অ্যালবুমিন আছে কিনা, প্রসবে সুগার বা শর্করা আছে কিনা, পরীক্ষায় কোনো সমস্যা পাওয়া গেলে উপযুক্ত বা যথাযথ কেন্দ্রে রেফার করুন। সবকিছু স্বাভাবিক থাকলে রোগীকে মানসিক সান্ত্বনা দিন এবং পরীক্ষায় পাওয়া তথ্যসমূহ গর্ভবতী মা এবং তার পরিবারের সদস্যদের কাছে ব্যাখ্যা করে বলুন। বলতে তো হবে, তুমি পিবি করে এসে তো বাহিরে ওনার আত্মীয় স্বজন বসে থাকবে, বলতে হবে যে না ভালো আছে, আমরা এখানে ডেলিভারি চেষ্টা করতেছি, আপনাদের ভয়ের কোনো কারণ নেই। তাহলে টেনশনে ওখানে আবার একজন মাথা ঘুরে পড়ে যাবে, তাই না? সেটা। উপদেশ, মাকে পরিষ্কার কাপড় পরতে বলুন, পরিষ্কার পরিচ্ছন্নতা তো মেনটেন করা জরুরি, তাই না? তরল খাবার খেতে বলুন এবং বারবার প্রস্রাব করে আসতে বলুন। স্বাভাবিক প্রসবের ব্যায়াম করতে বলুন। প্রসবের জন্য প্রস্তুতি, যন্ত্রপাতি, তুলা, সুতা, ব্লেড, গজ ইত্যাদি জীবাণুমুক্ত করুন। প্লাস্টিক শিট, সাবান, ব্রাশ, মা ও শিশুর জন্য পরিষ্কার সুতি কাপড় প্রস্তুত করুন। তো বাচ্চা ডেলিভারি হয়ে গেল, এখন কি হলো? ফলো আপের জন্য নারীর গতি, রক্তচাপ, জরায়ু সংকোচন, গর্ভস্থ শিশুর অবস্থান, হৃদস্পন্দন পরীক্ষা ইত্যাদি রেকর্ড করতে হবে। কোনো সমস্যা বা জটিলতা থাকলে যথাযথ কেন্দ্রে রেফার করতে হবে। রক্তস্রাব থাকলে পরিমাণ বোঝার জন্য প্যাড দিন। দেখা যাচ্ছে ব্লিডিং হচ্ছে, তাহলে বুঝতে তো পারবো না যে কতটুকু ব্লিডিং হচ্ছে, তাহলে প্যাডটা দিও। প্যাডটা কতক্ষণ পরে চেঞ্জ করতে হচ্ছে, সারাদিনে কয়টা প্যাড চেঞ্জ করতে হচ্ছে। অনেক সময় 18 ঘন্টা ব্যথার পরেও তো বাচ্চা হয় না? তাহলে তো এখন 18 ঘন্টা ধরেই, এখন আমি যদি বসে থাকি আমি কি সবসময় দেখবো কতটুকু রক্ত বের হচ্ছে? দেখা সম্ভব? তাহলে প্যাডটা দিলে আমার একটা আন্দাজ করতে পারবো যে এতটুকু ব্লিডিং তার হচ্ছে। প্রসব করতে উৎসাহিত করুন। প্রসবের দ্বিতীয় পর্যায় শুরু হয়েছে কিনা তা লক্ষ্য করুন। ব্যথার সাথে সাথে নিচের দিকে চাপ আসা, ভালভা দিয়ে গর্ভস্থ শিশুর অঙ্গ দেখা যাওয়া, মলদার চ্যাপ্টা হয়ে যাওয়া এবং জরায়ুর মুখ সম্পূর্ণ খুলে যাওয়া, এগুলো দ্বিতীয় ধাপের কাজ। ঠিক আছে, তাহলে আমরা চেকলিস্ট 44 এবং চেকলিস্ট 45 পড়ে আসবো। ধন্যবাদ সবাইকে।